চলুন আমি যাচ্ছি। আমি তো আছি রে বাবা, তো ভয় পাচ্ছি। আমি যেখানে আছি আপনার কিচ্ছু নেই, টেনশন নেই। তার চার্জটা দেখে নি, চার্জ হচ্ছে না কেন? 47%। হ্যাঁ চলুন। চল হয়ে যাও ম্যাডাম, ডাক্তার চল। চার্জ হচ্ছে। হ্যাঁ সবাই ভিতরে যখন চেয়ার নিয়ে আসি। চেয়ার আনতে হবে দিদি, চেয়ার আনতে হবে, চেয়ার আনতে হবে। এইটা ওকে দাও, এটা তুমি নাও, আর ফাইলের ব্যাগে রাখো, অসুবিধা নেই। তুমি ফাইলের ব্যাগে চেয়ারে রাখো। এই দাদা কাটা চেয়ার ওখানে বলছো দিদি ভাই ওখানে বসবেন। আর একটু এগিয়ে আসুন আপনি। তাহলে এই ফ্যানটা বন্ধ করে দাও, দুটো ফ্যান দরকার নেই। কে কথা বলবে আগে? আমি মুখোমুখি বসালাম, ওনার বক্তব্য যে উকিল বাবু আমার স্বামীকে সামনাসামনি করতে দিচ্ছে না। আচ্ছা, আপনারও এরকম একটা কিছু বক্তব্য ছিল যে আমি ওদের কোনো ঠকাতে চাইছি না কোনো কিছুতে, আমি আমার স্ত্রী সন্তানের প্রতি যেটুকু আমার কর্তব্য আমি শেষ জীবনে আমি করে যাব। আমি আগে করতে চেয়েছি কিন্তু আমি আতঙ্কিত, আমি করতে পারিনি, তার জ্ঞাতি গোষ্ঠী অনেক, আমার পাশে কেউ নেই, তাই তো? ভুল হলে বলবেন। জ্ঞাতি গোষ্ঠী অনেক, আমার পাশে কেউ নেই, তার জ্ঞাতি গোষ্ঠী অনেক, বাবার নাম যশ হচ্ছে, আমি ওখানে আতঙ্কিত। আমি যে ওখানে গিয়ে যে মীমাংসাটাও করবো সে আমার ওটা হয়নি, আমি অনেক দৌড়ে দৌড়ে পানি বের করছি। তাও তো তখন কেস করেননি, ঠিক আছে, কেস তো হয়েছে এই দিনকে, তাও তো আমার এটা। তো আমার কথা হলো কি, ওনারও বক্তব্য যে আমি আমার স্ত্রী সন্তানকে ঠকাবো না। আমি বৃন্দাবনে যাই, আমি ওপরে চলে যাই, কিন্তু আমি স্ত্রী সন্তানকে ঠকাবো না। আমি এতগুলো বছর আমার জীবনে সব শেষ, আমি ত্যাগ করে দিয়েছি। আমার স্ত্রী সন্তান 4.5 বছরের, আমি চেষ্টা করেছি একে ওকে দিয়ে ফোন টোন করিয়ে, যেটা ওনার বক্তব্য আমি এবার বলি, চেষ্টা করেছি অনেক রকম ভাবে, কোন রকম যদি কিছু হয়, কিন্তু কোন রকম ভাবে কোনো মীমাংসা হয়নি। আমিও আমার স্ত্রীর সাথে বসতেই চেয়েছি। আমি মনে হয় প্রথম আপনাদেরকে দুজনকে এক জায়গায় করলাম 17 বছর পর, তাই তো? ঠিক বলছি? এই 17 বছর পর আমি প্রথম দুজনকে এক মুখোমুখি করালাম, বা সন্তান, এই সন্তানের মুখ বাবা দেখছে, বাবার মুখ সন্তান দেখছে। তো এই মতো পরিস্থিতিতে এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আপনিও বলছেন আপনার উকিল প্যাক, উনিও বলছেন আমার উকিল কর্পোরেশন জায়গায় আমি দিতে চাইছি প্রত্যেক মাসে যেটা কোর্টের রায় বেরিয়েছে আমি অমান্য করতে চাই না, সেখানে আমার বাধা প্রাপ্তি হচ্ছে। বন্ধু কিছু উনি বলতেও পারছেন না সম্পর্কের জন্য, ঠিক আছে, সম্পর্ক নষ্ট হবে। তো সেই কারণে উনি আমার কাছে দৌড়েছেন, কারোর মাধ্যমে খোঁজ পেয়ে উনি আমার কাছে দৌড়েছেন। উনি বিষয়টা পুরো সত্যটা আমাকে তুলে ধরেছেন, কেননা উনি জানেন যে আমার কাছে গেলে সব সত্যটা বলতে হয়। উনি পুরো ডিটেলসটা তুলে ধরে এবার আমাকে বলেছেন যে এবার আপনি লাস্ট, আপনি ডিসিশন নিন। আমি তো কোর্টের রায় মানতে রাজি, আমি কোর্টের রায় অমান্য করব না। হ্যালো, হ্যাঁ গিয়েছিল তো, ওদেরকে ছুটি দিয়ে দিলাম, আমার মধ্যে লোক এসছে তো, আজকে তো অনেকদিন করিয়ে দিল। ঠিক আছে, কভারটার জন্য অসুবিধা হবে। আচ্ছা, এই মতো পরিস্থিতিতে দুইজনকে মুখোমুখি বসালাম। এবার আপনি আগে আপনার মতামতটা ওনাকে কিছু বলুন, ঠিক আছে, তারপরে উনি তো বলবেন। ওনাকে যখন নিয়ে এসেছি আমি তো ওনারটা বললাম আপনাকে, ঠিক আছে, উনি চাননি
আমার কাছে আবেদন, আর দেখুন আমি একজন সমাজসেবিকা, আপনার এই কাজটা আমার শেষ কাজ নয়, আমাকে জীবনে আরো এগোতে হবে। আর আপনাকে যদি সুবিচার পাওয়াতে পারি, আরো 10টা মেয়েও আপনার এখান থেকে আপনি খবর দেবেন। আমাকে তো কাজ করতে হবে, আমাকে একজনের কাজ নয় যে আমি দালালি করতে এসেছি, না পকেট বললাম চলে গেলাম আপনার স্বামীর আছে বলে, সেরকম তো কোনো ব্যাপার নয়। তার জন্যই আমি মুখোমুখি করলাম, যদি সেরকমই যদি করবো তাহলে আমি তো খেলতাম আপনাদের দুজনকে নিয়ে, তাহলে মুখোমুখি করাতাম না। আমার কিন্তু এনার কাছ থেকে ইনকাম করার রাস্তা অনেক, যদি 10টা মানুষ পারে তার থেকে বেশি প্ল্যান আমার থাকতে পারে, উনি লাস্ট দ্বারস্থ হচ্ছে কিন্তু আমার, কিন্তু আমার সেরকম টেন্ডেন্সি নিয়ে আমি চাই আপনারা মুখোমুখি সামনাসামনি বসে আপনারা কথা বলুন, তারপর আমি মিডিল পার্সন হিসাবে লাস্টে কথা বলবো। যদি আপনারা বলেন যে স্বামী স্ত্রী আলাদা কথা বলবেন, বলতে পারেন। যদি মনে করেন যে না আপনার সামনেই কথা বলতে চান, শেষ জীবনে এসে আপনি বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আপনারা যেটা বলবেন। পরে তো আসছে সন্তান, আগে আপনাদের কথাটা বলি। আপনি বলুন, আপনি কি বলছেন আপনি বলুন, আপনার চিন্তা ভাবনা, আপনি কি বলছেন, মানে ওনার ভুলটা কোথায়, ভুল বোঝাবুঝি তো জিনিসটা আপনাদের মধ্যে যেটা হয়েছে সেটা কিন্তু কখনো কেউ প্রকাশ্যে বলেননি, এখনো পর্যন্ত উনিও জানেন না, আর আপনি যে কি করলেন না, ওনারও জেদ আছে আপনারও জেদ আছে। 14 বছর পর কেস করতেন না, আপনি অনেক আগেই কেস করতেন যদি লোভী মহিলা হতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যখন করছেন নিশ্চয়ই কারো পরামর্শ পেয়েছে না, উনিও যখন আমার কাছে গিয়েছে উনিও আমার কারো পরামর্শই গেছে। এখন আপনাদের যে এজটা এসে দাঁড়িয়েছে, আমার ব্যক্তিগত মতামত যে আপনারা এখন পরামর্শের উপরে ডিপেন্ড করে এতটা দূর এগোচ্ছেন। ভবিষ্যৎটা কি হবে সেটা এখন আপনাদের ভাবার, ভবিষ্যৎ এখন আপনাদের দুজনের তো যাওয়া আবার হয়ে গেছে, এখন আছে মিডিলের সন্তানটা। এবার আপনাদের মতামত আপনারা বলুন, আলোচনা করুন, তারপরে মিডিলে যদি কোনো রকম ভাবে যদি কিছু বলার প্রয়োজন হয় আমি বলবো, আপনার ভুল হলেও বলবো, ওনার ভুল হলেও বলবো, ওনার ঠিক হলেও বলবো, আপনার ঠিক হলেও বলবো। বলুন, শুনুন উনি কি বলছেন, জিজ্ঞাসা করুন কি বলতে চাই। ও তো উনি ওটাই বলছেন, উনি যদি কেঁদেই যায় অজরে গেলে আমি কি করবো বলুন। উনি কথা বলেন কম, উনি কাঁদেন বেশি। ওই যে এখনো কান্নার আসলে কি, উনি সবসময় ওইখানে একটাই কথা, ওনার যন্ত্রণা উনি প্রকাশ করতে পারে না। উনি মাঝে মনে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে মনে কেউ ওনাকে আমার খবরটা দেয় কোনো একটা বন্ধু, ওনার কাছে যা উনি যদি পারেন। বলুন, আপনি বলুন। বাড়ি বিক্রির খবরটা কি সত্যি? বলছি এত বছর পর কি দরকার ছিল, আগে দরকার ছিল জানার কথাটা, এটা যে বাড়ি কি তুমি বই করে দিয়েছো। আমি তো সবই জানি, বাড়ি বাদ দিয়ে সম্পর্ক নিয়ে বলুন। উনার সম্পর্কে উনি যতটুকুটা না জানেন আমি ততটুকু আপনাকে ইনফরমেশন দিব। দিয়েছেন তো, আরো দিব। আচ্ছা আমি যতদিন ওকে ডিভোর্স না দেবো ততদিন ও বেঁচে থাকবে, যেদিনই আমি ওকে ডিভোর্স দিব 1 মাস অন্তত বাবাই মারি ফেলবে ওর টাকার জন্য। আর কি শোনাবো, ও ভাব থেকে আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি পাবে, তো আমি ডিভোর্স দেবো ওকে বাবাই মারি ফেলবে। এবার বলেন আমাকে ডিভোর্স দেওয়া উচিত ওকে? বাবাই ফোন নিবে 22,000 টাকা করে নেবে, কেন চাপ দেবে? ওর বাবা নাই? আর কত খবর চান বলেন? আর কি বুঝলাম, আর কত? বাবায়ের ফোন ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, তুই তো বাবার কাছে যা। ওর মাকে প্রেশারাইজ করছে যে বুড়া কাকুর কাছ থেকে আমাকে 22,000 টাকা দাও, ফোন কিনবো। আমি বলে দিচ্ছি তো, থাকুক না। আচ্ছা, ওই জন্য বললাম যে বাড়ি বিক্রির খবরটা কতখানি সত্যি। ঠিক আছে, আমি খুব খারাপ মহিলা, ওনার শরীরে জানতে চাইলাম, আমি প্রথম প্রশ্ন করলাম বাড়ি বিক্রির ঘটনাটা কতটা সত্যি। কেন? আমি বলছি বাড়িটা বাদ দিয়ে আপনি কথা বলুন, মানে আপনি এখন কি চাইছেন সেই ডিসিশনে আসুন। এবার দেখুন উনি তো মরেই গেছে দিদি, আমার ডিসিশনে যেতে গেলে এটা আমার প্রথম প্রশ্ন, এটাই আমার লাগবে। আমি কি বলছি শুনুন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ। যদি বাড়ি বিক্রির খবরটা ফেক হয় আমি কেস উইথড্র করব, এইটুকুটা আপনাকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে, বাড়ি বিক্রির খবরটা যদি ফেক হয়, আমার যদি ওর বাড়ি ওর টাকার যদি দরকার থাকতো তাহলে 14 বছর আগে উনি তো 14 বছর আগেও তো বাড়িটা বিক্রি করতে পারতেন না। 14 বছর না, তখন উনি করেননি, কারণ তখন এখন যে
মানে যে মহলে উনি আছেন। আমি আপনাকে বলি, আমার কথা হলো কি, যদি উনি বাড়ি বিক্রি করার মানসিকতায় থাকতেন, উনি হয়তো 1 মাস কেন, উনি 6 মাস আগেও তো বিক্রি করতে পারতেন। আমি ওই জন্যই জানতে চাচ্ছি, উনি মানে আমি যে খবরটা শুনেছি বা জানি বা যেটা ভাবছি, মানুষ দেখুন, আপনারা দূরে আছেন দুজনা, আপনার কথা কেউ বলছে, আমি কিন্তু এখানে এসে সত্যি বলছি আপনাকে ধর্মস্থ, আমি এখানে যাচাই করেছি যে আপনার বিয়ে হয়েছে কিনা। তেমন ওনাকেও ধরুন কেউ বলছে যে আপনি বিয়ে করেছেন, ব্যাপারটা বুঝবেন তো। এখন যখন স্বামী স্ত্রী আলাদা থাকে না, পাড়া প্রতিবেশী, কিছু পাড়া প্রতিবেশী আছে ইন্ধন দেয় সংসারটা আরো নষ্ট হয়ে যায়, আর কেউ চায় যে জুড়ে যাক। তো আমার কথা হলো কি, আপনি আমি একটা কথা জানতে চাইলাম, সেটা হলো সঠিক হ্যাঁ বা না। আমি তো উত্তর দিলাম আপনাকে, ওনারটাই তো আমি দিচ্ছি যে ওনার যদি বাড়ি বিক্রি করার মানসিকতা থাকতো, তাহলে তো উনি আপনার কেস তো কবে করেছেন? এই দিন উনি যখন প্রথম ডেট কেস করলেন তখনই তো উনি বিক্রি করতে পারতেন, তাই তো? আপনি তো খবর পরে জানবেন। আমার কেস এসছে, সমন এসছে, নোটিশ এসছে, ঠিক আছে, আমি জামিন নিলাম বা আমি কোর্টে দাঁড়াবো, তার আগে বাড়ি বিক্রি করে দিলাম, আপনি কি কিছু করতে পারতেন? কিছু করতে পারতাম না, বিক্রি হয়ে গেলে কিছু করার নেই। উনি একা ওনার নামে ওনার সম্পত্তি উনি বিক্রি করতে পারেন, আপনাদের না সকালে হলো, ওনার কোর্ট যা রায় বেরোবে উনি দিলেই হলো। আমি ওটাই জানতে চাচ্ছি, এই খবরটা কি সত্যি? উনি হ্যাঁ বা না বলুন। আমি তো হ্যাঁই তো বলে দিলাম যে উনি যদি, আমি কি বললাম কথাটা, আপনি তো শিক্ষিত মহিলা, আপনি বুঝুন আমার কথাটা, আমি কিন্তু বলছি, বারবার বুঝাচ্ছি আপনাকে। ওনার যদি বাড়ি বিক্রি করে দিতেন, আপনি জানতে চেয়েছেন যে তুমি যে বাড়িটা বিক্রি করে দেবে, হ্যাঁ সত্যি কি মিথ্যে? উনি যদি বাড়ি বিক্রি করে দিতেন তাহলে উনি বাড়িতে থাকতেন না প্রথম। আর উনি যদি বাড়িটা বিক্রি করে দেবেন বলেন যে আপনারা কেস করেছেন বলে, তাহলে তো উনি অনেক আগেই, যেদিনকে কেসের নোটিশ এলো, উনি তো তলে তলে বিক্রি করে দিতেই পারতেন। আগে কিন্তু বাড়ি বিক্রির খবরটা আমি পেয়েছি, অ্যাডভান্স নেওয়ার খবরটা পেয়েছি, তারপরে আমি স্টেপটা নিয়েছি। তাহলে ঠিক আছে, আপনি বাড়ি বিক্রি করার যখন খবরটা পেয়েছেন লোকের কথা শুনে, তাদেরকে বিশ্বাস করেছেন, তারপরে আপনি স্টেপটা নিয়েছেন, তাহলে আপনার সবার আগে দিদিভাই উচিত ছিল, এটা আমি হলে আমি এটা করতাম, সরাসরি সোজা বাড়ি চলে যেতাম। বাড়ি বিক্রি করছো, এখানে বাড়ি বিক্রি হবে না, আমি আছি, মেয়ে আছে, জীবিত আছে, আমি এখনো বিয়ে করিনি, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। আমি পাড়ার লোকের কাছে শুনেছি, হ্যাঁ, ও অ্যাড দিয়েছে, আমি সেই অ্যাডটাকে কপি করে জানতে পেরেছি। আচ্ছা, উনি অ্যাড দিয়েছেন, আপনি অ্যাডটা কপি করে জানতে পেরেছেন, এটা কিন্তু আমি জানতাম না, এটা কিন্তু আপনার মুখে শুনলাম। দোকান, আচ্ছা এবার আমি একটা কথা বলি, দোকানের কথা। হ্যাঁ দোকানের কথা, মানে এইভাবে দোকানটা উনি ইয়ে করবেন, দোকানটা বিক্রি করবেন, প্রথমে দোকানটা বিক্রি করবেন, তারপর না না, উনি কিন্তু ভীষণই, যখন উনি প্রথম জমে উনি কিন্তু ভীষণ অসুস্থ ছিলেন, ঠিক আছে, আজকেও ডাক্তার দেখিয়ে কিন্তু কারণের সাথে গিয়ে ভেলো থেকে চেক আপ করে আসলো, নিরামিষের বউ গেছিল, সবই ঠিকই আছে, ওনার মা হচ্ছে সেবাদাসী রেখে দিয়েছেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন আমার কথা হলো কি, সেবাদাসী লিগাল রাইট আছে না আপনার লিগাল রাইট আছে? তাহলে আমার শাশুড়ি, ও যখন এত খবর রাখে, তাহলে আমার, আপনি যখন এতগুলো খবর রাখছেন, আপনি কেন এতদিন, আমার কথা হলো কি দিদি, কিছু মাইন্ড করবেন না, আপনি যখন এতটা খবর রাখেন, আপনি কি করে এগুলো হজম করছেন? আপনি কেন প্রতিবাদ করলেন না? কেন বাড়ি জন্য কেস করলেন? তার আগে কেন কেস করলেন না? কার জন্য করব, কার জন্য করব? এখন কাকে বাঁচানোর জন্য বলছেন যে ডিভোর্স দেব না? কাকে বাঁচানোর জন্য আপনি বললেন যে ডিভোর্স দেব না? ওনাকে বাঁচানোর জন্য, যে ওনার যদি টাকা পয়সা সবকিছু নিয়ে ওনাকে মেরে ফেলে দেবে, আমি ডিভোর্স দেওয়া মানে ও দেখবে মুক্তি, ঠিক আছে, কারণ লিগালি তো আমরা পাওনাদার থাকবো, হয়ে গেল, তাহলে ওনাকে মেরে ফেলবে। আপনি যেমন ওনাকে বাঁচানোর জন্য বলছেন, আজকে ওনার তো শেষ বয়স, উনি কিন্তু যখন তখন যাতা হতে পারে, এটা তো বিশ্বাস করছেন? এখন তো আপনি এতদিন চেহারা দেখেননি, আপনি হয়তো দেখেওছেন আমি জানি না, এখন তো চেহারা দেখাচ্ছি, এখন কি দেখে মনে হচ্ছে এই মানুষের যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে, যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে, তো তখন আপনারা পথে ভাসবেন। তাই উনি চাইছেন যে আমি মৃত্যুর আগে আমার স্ত্রী সন্তানকে আমি কোন রকম ভাবে ঠকাবো না, কারণ উনি একটা ধর্ম লাইনে, ধর্ম পথে চলে গেছে। এটা কিন্তু বাস্তব, উনি কিন্তু আশ্রমে চলে যেতে পারতেন, বাড়ি বিক্রি করে দিতে পারতেন, উনি ডোনেশন দিতে পারতেন আশ্রমে। তর্কে না, আমি যাচ্ছি মেন পয়েন্টে। আপনি, আমি এখানে আমি আইনের বাইরে গিয়ে বলতেছি, আমার লিগাল স্টেপটা নেওয়ার অর্থ ছিল ও সুস্থ থাক, অসুস্থ থাক, ভালো থাক, ও
বাড়িতে মায়ের বাচ্চা মায়ের কোলে থাক, ও ধর্ম করুক কর্ম করুক, যেমন করছে দোকানদারি করতে তো 2 মাস গিয়ে কোথাও ঘুরে আসতেছে, আবার সমাজ দোকানদারি করতে থাকুক না, ওকে তো কেউ বাধা দিচ্ছে না, ও যেমন লাইফস্টাইল। কিন্তু ওনার লাইফস্টাইলের ব্যাপারটা আপনি বুঝছেন না। একটা পুরুষ মানুষ, আপনি একটা মহিলা মানুষ, একটা মহিলা মানুষ সন্তানকে নিয়ে বেঁচে থাকা, আপনি কিন্তু ওর কি সন্তানের আকাঙ্ক্ষা আছে? আপনি আমার কথাটা বুঝুন একটুখানি। আপনি বলছেন ও এইভাবে থাকুক না, আমি একটা জায়গায় বলছি না পুরুষ মানুষ, কারণ আমাকে নারী পুরুষ উভয় হয়ে কাজ করতে হয়। আপনি একজন মহিলা মানুষ, একজন নারী, নারীরা আমরা কিন্তু অনেক ধৈর্যশীল, কারণ আমাদের সন্তানের মুখের দিকে থেকে আমরা অনেক স্যাক্রিফাইস করতে পারি, তাই তো? কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু সন্তানের মুখের দিকে থেকে সব পুরুষ মানুষ স্যাক্রিফাইস করে না। অ্যাটলিস্ট মা মরে গেলে আমার বিয়েটা করে যে আমার সন্তানকে দেখবে বলে, রাইট? কিন্তু অনেক পুরুষ আছে কি আমি নিজেই মানুষ করবো, আমি জীবনে বিয়ে দেওয়া করবো, সেটা কিন্তু এক্সেপশনাল, খুব কম সংখ্যায়। কিন্তু মায়েদের সংখ্যা কিন্তু সমাজে বেশি, যেসব মায়েরা সন্তানের জন্য স্বামীর সাথে বনিমানা হলো না, সংসার হলো না, ডিভোর্স হচ্ছে বা ঠিক যাই হলো, কিন্তু সন্তানের জন্য লাইফটাই শেষ করে দিচ্ছে, স্ট্রাগল লাইফ, সন্তানকে নিয়ে আমি বেঁচে থাকবো। কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু খুব কম যে আমি, আমার বউ নেই, আমার বাচ্চাও নেই, তারপরও যে উনি এখন তো আপনি বলছেন সেবাদাসী রেখে দিয়েছে, মানলাম আপনাদের তো দূরত্ব 15-16 বছর হয়ে গেছে, তাহলে সেবাদাসী তাহলে যদি রেখেই দেয় না ওনার মা, আমি মানলাম যে সেবাদাসী রেখে দেয়, আপনার কথা একদম মিথ্যে না, সত্যি। তাহলে উনি যদি সেবাদাসীর সাথেই উনি যদি থাকেন, তাহলে ওনার ধর্ম কর্ম পথে না গিয়ে উনি তো ওনাকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ভাগিয়ে গিয়েও রাখতে পারতেন, এখানে বাড়ির মতো থাক, বাড়িতে ভাড়া বসিয়ে দিতে পারতো উনি মাসে। ওনার তো অনেক বাড়ি আছে, বাড়ি বিক্রি করার কি প্রয়োজন? এখন বাড়ি থেকে ভাড়া দিলে অনেক প্রফিট, আপনি এটা জানেন তো? বাড়ি বিক্রি করে দিলে আপনার সম্পত্তিটা চলে গেল, কিন্তু আমি যদি বাড়িতে ভাড়াতে বসিয়ে দিই, আমি মান্থলি একটা টাকা পাচ্ছি, সেই টাকা দিয়ে আমারও চলবে, আপনাদের যার কোর্টের রায় বেরোবে আপনাকে দিয়ে দিলাম। আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি এটাই করতাম, ঠিক আছে? আমার রায় বেরিয়ে গেছে, আমি রায়ের টাকাটাও দেবো, আমি বউ বাচ্চা টাকাবো না, কোর্টকেও অমান্য করবো না, ভাড়া বসিয়ে দিলাম, মাসে মাসে ভাড়া আমারও চলে গেল, আমার তো সেটাই কথা, ঠিক আছে? কিন্তু আপনি মরে যখন যাবে উনি, এটাও আপনাকে বাস্তব, আমার অভিজ্ঞতা থেকে বলছি দিদি ভাই, আপনি এগুলো একটু যাচাই করে নেবেন। ধরুন উনি মরে গেলেন, ভাড়া আছে, ঠিক আছে, ওই ভাড়াটাকে আপনি তুলতে পারবেন না, প্রথম দাঁড়ান, ভাড়াটাকে তুলতে পারবেন না প্রথম। দ্বিতীয় কথা হলো কি, যখন আপনি ওই এলাকায় যাবেন সন্তানকে নিয়ে এত বছর সম্পত্তির দাবি করতে, তখন মানুষ আপনার দিকে একটাই, ক্লাব থেকে শুরু করে পার্টি পলিটিক্স সবাই এবং সমাজের মানুষ তুলবে। আপনি 17 বছর 18 বছর স্বামীর খোঁজ দিলেন না, আজ এসছেন সম্পত্তি নিতে। জনসাধারণ যদি এক হয়ে যায়, সেখানে পুলিশ প্রশাসন কোনো কিছু কাজ করতে পারবে না দিদি, তাহলে আপনার সেই নিটফল জিরো, বাস্তব। কিন্তু আপনি শিক্ষিত একজন মানুষ, আমি যে কথাটা বললাম আমার 10 বছর অভিজ্ঞতা থেকে বললাম, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। তখন কি হবে, আপনারা ওই এলাকায় প্রথম দিন যখন গিয়েছেন, যদি মুখটাও দেখতে যান, সেদিনকে পাড়া প্রতিবেশী আপনাকে মুখটা দেখতে দেবে না। ও স্বামী থাকতে তুমি স্বামীকে ভাত দিলে না, আর এখন তুমি স্বামীটা এইভাবে মরে গেল, ঠিক আছে, সারা জীবনে এত কষ্ট করতে দেখেছি, আর আজকে আমি পাড়ায় গিয়েছিলাম ওনার ওখানে, আমি তো ওনার বাড়ি হয়ে এসেছি, তো ওখানে তো সবাই তো ওনাকে বলছে যে উনি এরকম অসুবিধায় আছে, উনি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায়, পাড়া প্রতিবেশী সবাই ওনার পক্ষে বলছে কথাটা, উনি এইভাবে জীবন কাটাচ্ছে, তার স্ত্রী কখনো খোঁজ দেয়নি। এবার আপনার দিকেও ঠিক, স্বামী কখনো খোঁজ দেয়নি, আমি নিরপেক্ষতার সাথে বলবো। কিন্তু আপনি যদি মনে করেন যে না বাড়ি বিক্রি আমি করতে দেব না, বাড়ি বিক্রির জন্যই কেস করেছি, আমার মতে আমি জানি না, ভুল তো মানুষ মাত্রই করে, আমিও করতে পারি, আপনিও করতে পারেন, আমারও কোনো কথাতে ভুল হলে আপনি বলবেন। ধরুন আমি হলে এই জায়গাটায় আমি সরাসরি কথা বলতাম, তুমি বাড়ি যদি বিক্রি করতে চাও, আমি খবর পেয়েছি তুমি বাড়ি বিক্রি করছো, আমার আর সন্তানকে ফাঁকি দিয়ে কিছু করো না, আমাদের লিগাল রাইট আছে, সরাসরি যোগাযোগ করবো, সরাসরি যোগাযোগ করবো। আপনি কেস করে ভয় দেখিয়ে তারপরে ভাবতেন বাড়ি ঢুকবেন, এটা দিদি হয় না। উনি যদি মনে করেন, এখনো বলছি, উনি যদি মনে করেন বাড়ি বিক্রি করবেন, ওখানকার পাড়া প্রতিবেশী পার্টি পলিটিক্স যদি ওনাকে হেল্প করে, যেহেতু উনি সাধু সন্ন্যাসী, ঠিক আছে, উনি কিন্তু ভবঘুরে অ্যাকচুয়ালি, তো সেই জায়গায় যে উনি যদি এখন কোথাও চলে যায়, সেটা আমার আপনার পক্ষে সম্ভব নয়। উনি সৎ মানুষ বলে এখনো পর্যন্ত আমার দ্বারস্থ হয়েছেন, এবং উনি বলতে চাইছেন আমি যদি চলেও যাই এখানে, আমার স্ত্রীর সাথে যেন কোনো রকম ভাবে প্রতারিত না হয়।
এরপর আমি ওই মানুষটিকে কি করে বলবো যে আপনি একজন ক্রিমিনাল, আপনি একজন আসামি, বা আপনি আদর্শ স্বামী হতে পারেননি বা আদর্শ বাবা হতে পারেননি? আমি কি হিসাবে বলবো বলুন? আপনি আমাকে পয়েন্ট দিন, আমি বলবো। বাড়ি বিক্রির জন্য আপনি কেস করলেন, যে বাড়ি বিক্রির খবরটা পেয়ে, আমার মনে হয় বাড়ি বিক্রির খবরটা পেয়ে মেয়ে আর আপনি যদি সরাসরি বাড়ি চলে যেতে পারতেন, ঠিক আছে, যে মেয়ে বড় করেছি আমি অনেক কষ্ট করে, আমি এখন আর দায়িত্ব নেব না, এখন থেকে মেয়ের দায়িত্ব তোমার, তুমি বাড়ি বিক্রি করে যাবে কোথায়? এইখানে লিগাল ওয়াইফ আমি তোমার। কে সেবাদাসী কে কেবাদাসী এসব নিয়ে মানবী মানে পালা করলেও হবে না। কই এখন তো সেবাদাসী নিয়ে মানবী মানে পালা করছেন না সম্পত্তির ক্ষেত্রে। তাহলে এই মানুষটির ক্ষেত্রে একটা মানুষকে সেবাদাসী হিসেবে ছেড়ে দিয়ে এই মানুষটিকে একটা ধরুন, সত্যিই ধরুন ওনার কাছে আছে, সেখানে ছেড়ে দিচ্ছেন কেন, সেখানে ধরছেন না কেন? এটা আমার প্রশ্ন। সেবাদাসীকে টেনে বের করে দিন, তাকে বোঝান আপনি লিগাল ওয়াইফ, আপনি বোঝান আপনার একটা সন্তান আছে তার রয়েছে, আপনি বোঝান আপনি কষ্ট করে তাকে মানুষ করেছেন, মানবী মানে পালা হয়েছে। মানুষের ডিভোর্স হয়ে গেলে সন্তান হয় না? অনেকের ডিভোর্স হয়ে গেলে কি কোর্টে পেপারসেই কি ডিভোর্স, মনের ডিভোর্স হয়ে যায় দিদি? মনের ডিভোর্স করে, ডিভোর্স কিন্তু হয় না। মনের ডিভোর্স মনের ঘৃণা থেকে আসে। আর কাগজ কলমে আমি আপনাকে বলে দিলাম দিদি এখানে সই করুন, আজ থেকে আপনার সাথে সম্পর্ক শেষ, ধরুন আমি বললাম, বা পঞ্চায়েতে একটা বসে ধরুন আপনার বাবা যেমন একটা মীমাংসা করতেন, অনেক মানুষের তো উপকার করেছেন, ওনার কথাটাই শেষ কথা ছিল, ধরুন এরকম পঞ্চায়েতে বসেই হলো। এই কাগজ কলমটা দুই পক্ষের কাছে থাকলো বলেই কি দিদি সব? আপনাদের কি মনের মধ্যে যদি ভালোবাসা থাকে আপনারা কি কখনো ফোন করে হ্যালো বলে কেউ কারো খোঁজ নিতে পারেন না? ডিভোর্স হওয়ার পর কি কোর্টে লেখা আছে, কোর্টের পেপারসে, যে আপনারা কেউ খবর নিতে পারবেন না, কারো মৃত্যুর সময় দেখতে আসতে পারবেন না, কারো মৃত্যু হলে কাজ করতে পারবেন না? লেখা নেই নিশ্চয়ই। ডিভোর্স হয়ে যাওয়ার পর হাত ধরে ঘুরতে পারবেন না, ডিভোর্সের কাগজে কিন্তু সেটা লেখা নেই। দুজনের ইচ্ছা নেই, সংসার হচ্ছে না, তাই ডিভোর্স হচ্ছে আইনতভাবে, কিন্তু মনের ডিভোর্স কিন্তু হয় না দিদি। তাহলে মনের ডিভোর্স যদি হয়ে যেত, সন্তানের সাথে তো মনের ডিভোর্স হয়ে যেত। সন্তান কেন বাবার কাছে সম্পত্তি দাবি করবে? সন্তান কেন বাবার কাছে টাকা দাবি করবে? সন্তান কেন প্রপোজ দাবি করবে? আপনার যদি মনের থেকে ঘৃণা আসে, আপনি ওনার টাকায় খাবেন? এতদিন তো খাননি। এই তো বয়স হয়ে গেছে আপনার, অল্প বয়সে বিয়ে হয়েছে, আপনি টিউশন করে কত স্ট্রাগল করে সন্তান মানুষ করেছেন, তাতে এতদিন তো খাননি। ঠিক বলছি না ভুল বলছি বলুন? এতদিন তো আপনি খাননি। আপনার যদি টাকারই লোক থাকতো তাহলে আপনি প্রথমে এসে একটা কর্পোস করে বসে থাকতে পারতেন, ওই কর্পোস দিতে উনি ওই টাকায় রায় নিয়ে এত বছর পরে মেয়েও মানুষ হয়ে যেত। আপনার যে টাকা জমাতেন তাতে আপনার অ্যাসেট হতো। এত কষ্ট করে এরকম করে একটা ঘরের মধ্যে টিনের ঘরে থাকতে হতো না আপনাকে। আমি ভুল বললে আমাকেও বলুন, আমি ঠিক বলবো এটা ঠিক নয়। ডিভোর্স দিলেই যে ডিভোর্স হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না। ডিভোর্সের পরও অনেকে সংসার করছে দিদি। আমি কোর্টে ডিভোর্স হবে লাস্ট ডেট, আমি সেখান থেকে ফিরিয়ে নিয়ে সংসার করাচ্ছি, মালপত্র ফেরত নিতে গিয়েছি, আমি অঝরে কেঁদে তাদের হাতে পায়ে চেপে ধরে সংসার করিয়েছি। আমি সেই মহিলা, সংসার করছে তারা। আচ্ছা, একটা কথা বলি, ও আপনাকে জানিয়েছে যে ও আমার সঙ্গে যোগাযোগ করা, মানে আমাদের মামের সঙ্গে যোগাযোগ করার অনেক রকম চেষ্টা করেছে। ওই যে কাউকে দিয়ে ফোন করিয়েছে, আপনাদেরকে দেখুন ওনার ওখানে কেউ চায়নি জিনিসটা। আমি বলি আজকে 6 মাসের মধ্যে ও যাদের কাছে রিকোয়েস্ট করেছে তারা কিন্তু আমাকে ফোন করে বলেছে। তাহলে বুঝুন, তাহলে আমি আমার জায়গাতে আসি। হ্যাঁ, ওনার বিশ্বাসের মানুষগুলো কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে দেখুন। 14 বছরে ও চেষ্টা করেছে, ও 14 বছরের চেষ্টা করলো, একটা ফোনও আমার কাছে আসেনি। উনি কিন্তু আতঙ্কিত। আজকেও কিন্তু উনি আসছিলেন না, আপনি কিন্তু নিজে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, বলেছেন তো? এই কথাটা তো আমি আগেও বলেছি। আপনি যদি এই কথাটা আগে বলতেন বা ওনার পাশেই একটা বিশ্বাস, দেখুন আপনি নিজেই বলছেন উনি যাকে যাকে বলেছেন যা যা কথা সবাই আপনাকে বলে দিয়েছে, তাহলে আমি তো বলবো তার সাথে সবাই বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি কিন্তু ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। দেখেন, মানে আমি যতদিন আছি, ঠিক আছে, ওর কেউ ক্ষতি করতে পারবে না, এইটুকুটা আশ্বস্ত। ওনার ক্ষতি হয়ে গেছে দিদি, আপনি কি করে ওর ক্ষতিটা ও নিজে করেছে, জীবনের শেষ ওনার, ওর ক্ষতিটাও নিজে করেছে। ওনার প্রাণ আজ যায় কাল যায়, ওর ক্ষতিটাও নিজে উনি করেছে। যে এই যে এসে দাঁড়িয়েছেন, যে বেঁচে রয়েছেন, এবং শুধু তাই নয়, বিশ্বাস করুন ওনার মনের দিকে যে উনি মরেই গেছেন। একটা স্ত্রী সন্তানকে তিনি পাচ্ছেন না, স্ত্রীর কথা বাদই দিলাম, স্ত্রীর সাথে মনোমালিন্য হতেই পারে,
সন্তানকে যেখানে তিনি 14 বছর 15 বছর দেখতে পাচ্ছেন না, 4.5 বছরের একটা বাচ্চাকে যেদিনকে প্রথম দেখেছিল তারপর থেকে চলে এসছে, সেখানে ওনার তো মনের মৃত্যু ঘটেইছে। উনি যদি অসৎ ব্যক্তি হতেন তাহলে উনি বিয়ে করতেন। আচ্ছা তাহলে আর আমি আচ্ছা উনি আমার মানে বাবার বাড়ির আত্মীয় স্বজন বড় ফ্যামিলি আতঙ্কিত, উনি কোনো প্রশাসনের লোক নিয়ে কেন মেয়েকে দেখতে আসেননি 14 বছরে? দেখুন পুলিশ প্রশাসন আসে না এইসব ক্ষেত্রে, আচ্ছা কোনো এনজিও কোর্টের না আসবে না। শুনুন, আমি আজকে কৃষ্ণনগর বলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আজকে আমি কৃষ্ণনগর বলে আজকে কিন্তু আমি সব জায়গায় ঢুকছি। ধরুন আজকে আমার রায়গঞ্জেই বাড়ি হতো, আমারও পলিটিক্যাল প্রেশার আসতো। আমরা কৃষ্ণনগর থেকে আসি, নদিয়া জেলা থেকে আসছি, তাতে আমার পলিটিক্যাল প্রেশার আসে। সমস্ত সংস্থা কিন্তু এবার কিছু পলিটিক্যাল আমি হেল্প নেয়। আমি একটু বলি আজকে আমার লিগ্যাল স্টেপ নেওয়া আছে দেখে ওর মনে হচ্ছে বউ বাচ্চাকে কিছু দিতে হবে। না 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 না, আমি শেষ করি, আমাকে শেষ করতে এই ধারণা তো ভুল। আমাকে শেষ করতে দেন। আজকে ওর আমি ধরেই নিলাম ওর মনের থেকে ও দিতে চাইছে, আপনাকে কিন্তু খুঁজে বের করেছেন। তো ও যদি 14 বছর থেকে খোঁজা শুরু করতো 7 বছরের মাথায়, উনি আমাকে খুঁজে বের করেননি। ওনার কোনো ওনাকে হাতে এরকম করে ধরিয়ে দিয়েছে যে এই যে বাবলি মুখার্জি, ইনি এই কাজ করেন, এই যে কাজ করেন, আপনি দেখুন গেলে যাবেন, না গেলে না যাবেন। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি আপনাকে বোঝাতে হয়তো পারছি না। আমি বুঝতে পেরেছি আপনি বলতে চাইছেন যে 14 বছর যদি পরে আপনাকেই খুঁজে বের করতে পারে, তাহলে উনি আমাদের কাছে কেন খুঁজে আসেন? তুমি জান আপনাকে না পেলো, আপনার মতন কোন সোশ্যাল ওয়ার্কারকে পেতো তো, সেটা ওনার কপাল। আমি কি না কপাল না, উনি ট্রাই করেননি, না। আমার কাছে প্রচুর পেপারস আছে, উনি অনেক সংস্থায় জানিয়েছে। দেখুন দিদি, আমি মিথ্যা কথা বলি না, উনি অনেক সংস্থায় জানিয়েছে, কিন্তু কোনোরকম ভাবে উনি হেল্প পাননি। আচ্ছা এবার সবাই ওনার সাথে বিশ্বগত করাই করেছে। কথা বলেন না, আপনি পেপারস পেয়েছেন, পেপারস তো বানানো যায়। হ্যাঁ, আপনি আমার পেপারস বানাতে পারবেন? এখন ও কোথায়? না না, আমার এখানে এই যে টু দা রেসপেক্টেড বাবলি মুখার্জি কৃষ্ণনগর নদিয়া, এই লেখাটা, এটা তো পেনের কালিতে লেখা, এটা তো কোনো রকম আমার কোনো ইয়ে নয়, ওই যে প্যাড নয়। আপনি যদি বলেন যে এই বাবলি মুখার্জি লেখাটা বানানো যায়, আপনি যদি এই কাজটা করে আপনি যদি বাবলি মুখার্জির নাম করে এই পেপারস যদি কোনো সময় জানতে পারি আমি, তাহলে আপনি জানেন কতটা ক্রাইম, আপনার যে কোনো সাজা হবে কি হবে না, এটা আপনি জানেন? আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, ও হচ্ছে অনেক পেপারস বানিয়ে উনি আসেননি। উনি অনেক জায়গায় গেছেন, চেষ্টা করেছেন, ঠিক আছে, তো সেই পেপারগুলো আপনাকে সাবমিট করেছে। আচ্ছা, আমি না দেখলে তো আসবো না, আমি চট করে আসবো না, না। আপনাকে দিয়েছে, আপনি দেখেছেন, সেটার উপর বেস করে এসেছে, সে পর্যন্ত ঠিক আছে। পেপার কি সত্যি বানানো যায় না? দেখুন এখন যারা ডুপ্লিকেট পেপার বানায়, কিন্তু আমি সবকিছু আমি ভেরিফাই বলছি করি না না। আপনি বানিয়েছেন, আমি কি বললাম বানানো যায় তো? দেখুন আমি তো বানানো যায় তো, হ্যাঁ কি না? অবশ্যই আমি যে বললাম, ব্যাস। কিন্তু আজকে আপনার সংস্থা কিন্তু বানানো যায় না। আমি কি বলছি বানানো যায় তো? কোনটা যায় জানেন তো? আধার কার্ড যায় বানানো। হ্যাঁ। দিদি, কখনো কোনো সংস্থা, ধরুন আমার সংস্থার নাম ধরুন লক্ষ্মী আছে, লক্ষ্মী সংস্থার নাম করে যদি কেউ কাগজ বানায়, আর সেই কাগজ যদি অন ক্যামেরায় হয়, উনি যখন গেছিলেন অন ক্যামেরা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কখনো সেই সংস্থা স্টেপ নেবে না রায়গঞ্জে? আজকে বাবলি মুখার্জির নাম করে যদি কেউ কোনো পেপার জমা নেয় যে আমি এই কাজটা করি, বাবলি মুখার্জির কাছে আছে, আপনি আমাকে মিসগাইড করছেন। আমি মিসগাইড করছি না কিন্তু আপনাকে, মানে উনি 14 বছরে যেখানে দ্বারস্থ হয়েছেন প্রত্যেকটা কপি আপনাকে সাবমিট করেছেন। প্রত্যেকটা কপি নয়, কটা জায়গায় যেতে পারে, একটা পুরুষ মানুষের আইন নেই, 2-1 জায়গায় যেতে পারে, পুলিশের কাছে ধরতে পারে। ওনার বড়বাবু মারা গেছেন, উনি বড়বাবুর কথাও বলেছিলেন, একজন স্যার ছিলেন, ওনার স্যারের সাথে বলুন না ওরা, হ্যাঁ মনমোহন চ্যাটার্জি, হ্যাঁ ওনার মাধ্যমে উনি চেষ্টা করেছিলেন, উনি মারা গেছেন, তারপরে উনি বিশ্বস্ত মানুষ পাননি, ঠিক আছে, উনি ওখানকার লোকজন জানিয়েছেন, আশেপাশে লোকজন জানিয়েছেন, সবাই তো আপনাকে ফোন করছে। আচ্ছা, কে ফোন করছে? মনমতো কাকু ফোন করেছে আমাকে? মনমতো কাকুর কথা বলছি। আমাকে জবের থেকে আমার কেস করেছি, সদুরটা যখন আমাকে সেটেলমেন্টে বসতে হলো, যখন থেকে আমি মানে বসতে ডিনাই করেছি, তখন থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো। তার আগে একজন মেয়ে ফোন করেছিল। এই ফোনগুলো কে করছে? নাম্বারটা কে দিচ্ছে আপনি বলুন? নাম্বার তো উনিই দিচ্ছেন। বিয়ে ফোন করেছিল বাবাকে বলতে, আমি তোকে ফোন করছি। আমার মালদা থেকে যখন চলে এসেছে, জ্বর আসছিল তো একবার। আচ্ছা ওটা পরে না না, ফোন নাম্বারটা কে দিচ্ছে? উনি দিচ্ছেন। ওনার কাছ থেকে নিয়ে তো আপনাকে ফোন করছে, তার মানে ওনার চেষ্টা ছিল। এই চেষ্টাটা 6 মাস আগে মানে
প্রদ্যুৎ স্যার পল্লুদা এরা যখন আমাকে দেখুন আপনাদের 17 বছরের না, না, না। কাহিনী আমি জানি না। আমি বলছি মানে যখন প্রদ্যুৎ স্যার পল্লুদা এরা যখন আমাকে বসতে বললো, যখন হলো না তখনও একে ওকে তাকেতে করছে। তাই এই চেষ্টাটা যখন মনমতো কাকু খুব ভালো বিশ্বস্ত, মনমতো কাকু তুমি তো একজন প্রশাসনের লোক ছিলা, তো চলো না তোমাকে সঙ্গে নিয়ে যদি ওর বাড়ির লোক কিছু অ্যাটাক করে তুমি তো স্টেপ বাই স্টেপ এগোতে পারো, চলো না কাকু আমার সাথে রিকোয়েস্ট করছি একবার আমার বউয়ের থেকে দেখে। পুলিশ যতক্ষণ পর্যন্ত শুনুন, আমার শ্বশুরমশাই পুলিশ চাকরি করতেন না। আপনি শুনুন, আপনি যেটা বলছেন এটা ছেলে মানুষই কথা। আপনি হয়তো বলবেন মিসগাইড করছি। কোন পুলিশ অফিসার চাকরি করাকালীন, প্রাক্তন হইলে ব্যাপারটা আলাদা, কিন্তু চাকরি করাকালীন তিনি কখনোই, ঠিক আছে, ওনার ওখানকার থানার পুলিশ এসে এখানকার, উনি তখন বড়বাবু ছিলেন ওই থানার ওখানকার, আমি তাহলে উনি এখানে এসে এই সমস্যা মেটাতে পারেন না, উনি থানায় মেটাতে পারেন। আমি ওনার চাকরিটা বাঁচাতে হবে না, ওইটা বলিনি। তাহলে উনি আসবেন বলছেন। মনমতো কাকুর সঙ্গে যখন এত ভালো সম্পর্ক, কাকু আমার বউ বাচ্চা 2 বছর হলো চলে গেছে, ওর বাড়ির লোক খুব প্রভাবশালী লোক, যদি আমাকে মেরে টেরে ফেলে বা আমাকে অ্যাটাক করে তুমি একটু আমার সঙ্গে যাবো, চলো মেয়েটাকে চোখের দেখা দেখে আসি, চলো না কাকু। পুলিশের লোক হয়ে না কিন্তু কাকু হয়ে আসবেন না উনি। আর আমি যখন তার কথা বলছি তখন অলরেডি কাকু রিটায়ার্ড পার্সন কিন্তু আমি যখন কথা বলছি রিটায়ার হয়ে গেছে, তাহলে আসেননি কেন? উনি তো রিকোয়েস্টই করেননি, আসবে কোথা থেকে? তার আগে রিকোয়েস্ট করেছিলেন আনার জন্য? তারপর অসুস্থ হয়ে মারা গেছে। ঠিক আছে, পাস্ট ইজ পাস্ট, উনি মারা গিয়ে স্বর্গে গেছেন। শুনেন আমি কি বলছি শুনুন দিদি ভাই, পাস্ট ইজ পাস্ট। আমি কি বলছি, উনি ডাক্তার দেখিয়ে এসেছেন, পাস্ট ইজ পাস্ট। আমার কথা হলো কেন আসেননি, আমিও আপনাকে বলবো কেন যাননি। উনি বলবেন যে আপনি ওনাকে বারবার প্রশ্ন করবেন যে এত বছর 6 মাস পর কেস করার পর টনক নড়লো, আর আমিও আপনাকে বললাম যে আপনারও 14 বছর পর টনক নড়লো যখন বাড়ি বিক্রির কথা শুনলেন, তার আগে আপনার অধিকারটা দেখালেন না। ফল্ট কিন্তু দুজনেরই আছে, একারে তালি বাজছে না। আপনারও যে ওনারও যে, আপনিও সেই পুরনো কথা বলবেন, উনি পুরনো কথা বলতে চাইছেন না, তাহলে আপনারও 14 বছর পর টনক নড়েছে 6 মাসে, 6 মাস আগে, ওনারও 6 মাসের মধ্যে টনক নড়েছে। দুজনের টনক তো 6 মাসের মধ্যেই নড়লো। টনকটা কে নড়ালো? আপনার টনকটা উনি নড়ালেন, বাড়ি বিক্রি করে দেবো বলেছেন, তারপর আপনার টনক নড়েছে। ফল্ট আপনারও আছে, ফল্ট ওনারও আছে, আমি একজনের ফল্ট বলবো না। সেই জায়গায় বাদ দিন, পাস্ট ইজ পাস্ট। আপনিও 14 বছর ধরে কোনো চেষ্টা করেননি, আপনিও ঘরে ফেরার মামলা করতে পারতেন। উনি যদি বধূ ফেরতের মামলা করতেন, আপনিও ঘরে ফেরার মামলা করতে পারতেন। বধূ ফেরতের মামলায় ম্যাক্সিমাম বউরা যায় না কোর্টে, এসডিও অফিসে হাজিরই দেয় না, বলে আমি সংসার করবো না, ঠিক আছে। আর যদি সংসার করার মানসিকতা তাদের থাকে তবে তারা এসডিও সাহেবের কথা অমান্য করেন না, সমন পাওয়া মাত্রই তারা দুই পক্ষকে নিয়ে বসিয়ে তারা আবার পুনরায় সংসারে ফেরে। কিন্তু আপনার ঘরে ফেরার যদি রায় হতো, পুলিশ আপনাকে গিয়ে ঘরে তুলে দিত। আপনি তো 14 বছরে তো ঘরে ওঠার জন্য একবারও চেষ্টা করেন। যতবার চলে এসেছি রেখে আসা হয়েছে তো, আপনার বাড়ি থেকে রেখে এসেছে, যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। ওইটাই আপনাকে এতক্ষণ পর বলছি, যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। যত কাটবেন তত গন্ধ ছড়াবে। আপনি এখন প্রেজেন্ট নিয়ে বলুন, বাড়ির বিষয়টা বাদ দিন। উনি তো বলছেন তো আপনাকে ঠকাবেন না, এবার ওনার ছাগল উনি পিছনে বাঁধবেন না সামনে বাঁধবেন ওটা দেখার দরকার নেই। আপনি কি চান? মানে কি বলতেছি আমি না, আমি তুমি শুনতে পাচ্ছি। উনি তো আমাকে বলেছেন আমি সংসার করতে চাই, আমার স্ত্রী যদি ফিরে আসে আমি এই বয়সে আমি সংসার করতে চাই, নাহলে আমি বৃন্দাবন চলে যাবো। ওনার মোদ্দা কথা এটাই, সেটা আপনাকে প্রথমেও বলেছি, ওনার সামনেও বলছি। একটা সন্ন্যাস বেশে উনি রয়েছেন, উনার জীবনের উনি ওনার ত্যাগী মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো আমি এখানে এই ব্যাপারটা তো আমার সম্যক জ্ঞান নেই, আমি একটু ক্লারিফিকেশন চাচ্ছি। বলুন। মানে সন্ন্যাস বলতে কি শুধু আমি মানে ভেষ ধারণ করলে সন্ন্যাস? না না, ভেষ ধারণ করলে সন্ন্যাস হয় না। ওই যে বললাম কাগজে যখন ডিভোর্স হয় না, মন থেকে ডিভোর্স নিতে হয়, তেমন আপনি এই প্রশ্নটা আমাকে করে রাখতে জানি, আমি আপনাকে বলবো মন থেকেই হবে। আমার কথা হলো যে মানুষটি এখনো পর্যন্ত এতগুলো বছর স্ত্রী সন্তান যারা আছে, একটা পুরুষ মানুষেরও যৌবন আছে, মেয়ে মানুষেরও যৌবন আছে। মোদ্দা কথা বলতে এইটা, দুজন মানুষের যৌবন আছে। দ্বিতীয় কথা হলো কি, আপনার শাশুড়ি মা আপনাকে একটা ওনার বাড়িতে একটা রক্ষিতাকে তুলে দিয়েছে, সেই রক্ষিতারও তো সংসার আছে, সেই রক্ষিতার স্বামী আছে, সেই রক্ষিতার মেয়ে আছে, সেই রক্ষিতার ছেলে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে সেই রক্ষিতা বাড়ির লোক তাকে মেনে নেবে? এতগুলো বছর সম্পর্ক, ফার্স্ট কথা।
দ্বিতীয় কথা হলো কি, সে তার বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারবে না এনাকে বিয়ে এনার ঘাড়ে গছিয়ে দিয়ে বলবে কি তুমি বাড়ি থেকে বেরো, এনার সঙ্গে থাকো, ওই সাধুর সাথে থাকো, তুমি সাধুর সাথে থাকো। ওনাকে বৃন্দাবনে গিয়েই কি নাম মানে ধর্ম করতে হবে? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনি গলায় তুলসী মালা পরেছেন, আমি তো পরিনি, আমি পুঁতির মালা পরেছি। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সম্পূর্ণ দিদি ওনার ব্যক্তিগত, আমি কখনোই ওনাকে, আমি না, আইনও বাধা দিতে পারে না। বাধা আমি এটা আমি আইনের কথা বলছি না, আমি ওনার কাছে জানতে চাইছি ও বৃন্দাবনে কেন যেতে চায় না ধর্ম করতে, বাড়িতে বসে কি ধর্ম এটা ওনার ব্যাপার, আমি তো এটা ফোর্স আমরা কেউ করতে পারি না। আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি যেমন এতদিন যখন 52 বছর বয়স পর্যন্ত যদি আমার বাড়িতে থেকে দোকান, আপনি এর উত্তরটা দিন, আমি তো দিই না না আমি অপেক্ষা করলাম তো, আসলে না 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 হ্যাঁ? আমাকে থাকতে হবে একা, আমি কি করে থাকবো বাড়িতে দেখবি হ্যাঁ, বাস্তব কথা। বাইরে কি না, করে না। থাকি, আমি কি করে খাই, কি করে আসি, আমি দেখেছি, আর কি বলবো দিদি, পাড়া প্রতিবেশীও বলেছেন। আপনাকে বলে দিল, আমি হ্যাঁ। আর পারছি না। উনি দোকান চালান, দোকান চালিয়ে ওইভাবে রান্না বান্না করে ওইভাবে খাওয়া আর ওইভাবে ওইরকম একটা অত বড় বাড়িতে থাকা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। আজকে আপনার পাশে সন্তান আছে, আপনি তাও থাকতে পারছেন, পাশে বাপের বাড়ি আছে বলে। আপনিও যদি বাপের বাড়ি না হয়ে অন্য একটা এরিয়া হতো, আপনারও প্রবলেম হতো। ওনার লাইফটা তো স্ট্রাগল লাইফ, আপনার লাইফটাও স্ট্রাগল লাইফ। ও যখন বৃন্দাবনে যাবে বা নবদ্বীপে যাবে বা আদার্স কোথাও যাবে, কিন্তু ওনার যন্ত্রণাটা বেশি আপনার না থেকে। আমি বলছি তাহলে ওখানে গিয়ে ও কি মানে কাকে পাবে? সেটা ওনার ব্যাপার, এটা তো ব্যক্তি, আইনও বলতে পারে না এটা। শান্তি ঘরে বসে মনের মধ্যে খুঁজতে হয়। সেটা আপনি মনের মধ্যে খুঁজবেন বলে ওনাকে আমি জোর করতে পারি না। আপনি মনের মধ্যে শান্তি খুঁজুন। আপনি সরু তুলসী মালা পড়েছেন, উনি মোটা তুলসী মালা পড়েছেন, আমি কখনোই বলতে পারবো না দেখছেন না দিদিভাই সরু তুলসী মালা পড়েছে, আপনি ওটা পড়ুন, কেন করবেন না, খুলুন ওটা, আমি কখনো করতে পারি না। আমি যদি ওনার গলা থেকে এটা খুলে নিই, এটা আমার ক্রাইম, এটা আইনত অপরাধ। আজকে যদি মহিলারা আমরা কি পোশাক পরবো, যেমন এখন নাইটি পরতে দেয় না, চুড়িদার পরতে দেয় না স্বামীরা, মোবাইল ব্যবহার করতে দেয় না, তাহলে কোর্টের কি রায় বেরিয়েছে যে মহিলারা তাদের ইচ্ছাকৃত যেটা চাইবে সেই পোশাকটা পরতে পারে। স্বামী যদি বাধা দেয় সেটা ক্রাইম। তাহলে আজকে আপনি যদি বলুন আমাদের পোশাক নিয়ে যে স্বামীরা বলে সেখানে ক্রাইম হতে পারে, উনি তুলসীর মালা পরে বৃন্দাবন যাবেন না, উনি মায়াপুর যাবেন না, উনি ঘরের মধ্যেই দম বন্ধ হয়ে মরে যাবেন, 17 বছর এইভাবে থাকলো, আর যদি বাকি জীবনটা ওনার যদি মনে হয় যে আমি আর 5টা মানুষের সেবা হবো, আমিও প্রভু হব, তা উনি হতে পারেন। সেটা ওনার কোয়ালিটি, ওনার ট্যালেন্ট, সেটা গেলে দেখতে হবে, সেটা আমি করতে পারবো না। গেলে দেখতে হবে না। ব্যাপারটা বুঝেছেন? এটা আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না দিদি, এটা কোনো আইনও হস্তক্ষেপ করবে না। আপনি পুজো করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি ধরুন আপনি হিন্দু ধর্মে, কিন্তু আপনার মনে হয় যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, করতেই পারেন, করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত। আপনি ঘরের মধ্যে একটা মসজিদের ছবি রেখে পড়তেই পারেন, কোরআন পড়তেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত। বলেন তো যে এই বাচ্চা মেয়েটি যখন আপনাকে গীতা পড়তে হবে কোনো মানে নেই তো, সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা। এই বাচ্চা মেয়ে বসতে শিখেনি, তখন ধ্যান করছেন, আমাকে নিজে গিয়ে দেখেন, ওই বাচ্চা মেয়েরা আজও গোপালের পুজো করে। বাচ্চা হয়েছে ধ্যান করতে বসতে শিখেনি, আমাকে নিজের দোকান আমার গিয়ে কাটা দিতে হবে, নিজেই দিকে আমাকে দেখালো, আমরা কোথায় নিয়ে যেতাম জানেন অনেক গরু থেকে গৌরব, আমি বললাম ওকে, বললাম আমি দেখতে পাচ্ছি তুমি করবো, আমার হাত ধরে ব্যাপারটা করো, ওনার কিছু আমাকে করতে হবে, তখন কথাগুলো শুনে না, কত কথা বলে লাভ নেই। ভুল ভ্রান্তি দিদি হতে পারে দাদা। উনি বললেন যে আমার বাচ্চাটা যখন ছোট তখন ও ধ্যান করছিল, ও গোপালের কাছে কি ধ্যান করছিল, তাই আপনি নাকি তাকে দেখিয়েছেন চলো দেখো ও ধ্যান করছে, তাই বলছে যে আমার গা শিউরে উঠছে, তখন ওই বাচ্চা মেয়েটি ধ্যান করছিল। তাহলে আজকে যদি ও আমাদের সকলের সাথে একটা যদি থাকতো, তাহলে ও কোন জায়গাটায় আজকে যেত, সেইটা উনি বলছেন। তো ঠিক আছে, তাহলে মেয়ের সঙ্গে কথা বলি, মেয়ের বাবা। আগে আপনি বলুন, এখন তো হবে না, কাঁচামারি করবে। দাঁড়ান, আগে আপনি আপনারটা বলুন। একটা বাচ্চা মেয়ে, ওকে আমরা পরে টাকা, বাচ্চা মেয়ে নয়, যদিও 20 বছর হয়েছে, অ্যাডাল্ট। ও মানে ওনার প্রস্তাবটাও শুনলাম, ওনার কিছু প্রস্তাব নেই, ওনার যেটা প্রস্তাব, আপনি যেটা বলবেন উনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না ওটা উনি এখন জানাবেন, সেটাকে বলে প্রস্তাব। কিন্তু উনি তো ওনার না আছে কিছু, সেই ঝোলা নেবে, উনি গুটিয়ে চলে যাবে। আমি চাই যে একটা সন্ন্যাস মানুষকে কখনো এরকম ভাবে, মানে ওনাকে আমি সন্ন্যাস বলছি, কিন্তু আদৌ উনি সন্ন্যাস কিনা আমি তো বলতে পারবো না, সেটা আপনি ভালো বুঝবেন, আপনার পরিবার ভালো বুঝবে, আমি বলতে পারবো না। ওনাকে যে দেশে দেখছি আমি তার চোখের সামনে যেটা দেখি সেটা বলছি।
আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না দিদি আপনি কি কৃষ্ণ মন্দির দীক্ষিত, মানে আমি দেখতেই পাচ্ছি আপনার আসার সাথে সাথে আপনি কৃষ্ণ মন্দির দীক্ষিত, কিন্তু আমি কোন মন্দির দীক্ষিত আপনি জানেন না কিন্তু, কারণ আমার সাজ পোশাকের মধ্যে কোনো কিছু ক্লু নেই কোন মন্দির দীক্ষিত। আপনি বলুন উনি কি চান। উনি কি বলছে সেটাই উনি তো বললেন শেষ বয়সে এসে আমার কিছু নেই, তোমরা কি বোঝো তাই বলো, আমি তাই ম্যাডামকে নিয়ে এসেছি, ম্যাডামের সামনে দিয়ে একটা মীমাংসা দুইজনকে মুখোমুখি করা। মেয়েরও যদি কোনো রকম রাক্ষস থাকে বাবার উপরে বলতে পারে, মেয়েরও যদি কোনো চাহিদা থাকে বাবার উপর বলতে পারে, আপনারা যদি কোনো চাহিদা থাকে বলতে পারে, রাক্ষস থাকলেও বলতে পারেন। এখন উনি হয়ে গেছেন কি বলুন তো, এখন সব জায়গায় উগলানোর জায়গা, উনি উগলালে কিন্তু ক্রাইম, আপনারা উগলালে কিন্তু ক্রাইম না। সমস্যাটা এই জায়গাটা, মানে ছেলেদের পক্ষে আইন নেই। না না ওটা বলেন না, না আমি বাস্তবটা বলছি, আপনার স্বামী একা পুরুষ না, আরো তো পুরুষ মানুষরা আছে, সেটা বলছি। এবার আপনি বলুন, এটা সিদ্ধান্ত নিন। ঠিক আছে, মানে একদম সোজা সাপটা বাক্যে উনি সংসার করতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, এবার যদি যদি আর কি আমি বলছি, যদি সংসার না হয় তাহলে উনি কি বলছেন? তাহলে ডিভোর্স দেবেন, সংসার না হলে ডিভোর্স দিলাম। একটা মানে এটা কি উনি বলছেন? উনি আমি বলছি যেহেতু এটা মীমাংসা, হয় কাকু বলে গেলেন, হয় একটা এসপার নয় ওসপার। এসপার মানে সংসার, ওসপার মানে ডিভোর্স। ডিভোর্স দিলে আপনাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, স্বামীর কাছে লিগাল রাইট আছে আপনাদের, সেক্ষেত্রে তো আলাদা, সেটা আমি হস্তক্ষেপ করতে পারি না সমাজসেবিকা হিসাবে। আর যদি আপনারা সংসার করেন তাহলে আমি সমাজসেবিকা হিসাবে দায়িত্ব নিতে পারি যে আপনাদের ভালো শেষ জীবনটুকু ভালোভাবে কাটাবেন, আপনি বাড়িতে চলুন, গিয়ে থাকুন, ঠিক আছে, এটা আমি করতে পারি। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, জানি না এটা অ্যাকসেপ্টেবল কিনা। উনার শরীর অসুস্থ, উনি দোকানদারি করতে পারেন না, উনি বাড়ির মেনটেনেন্স করতে পারেন না, আমি এখানে একটা রিজন তৈরি করে নিয়েছি। তো উনি যেটা বৃন্দাবনে গিয়ে শান্তি খুঁজতে চাচ্ছেন, তো উনি এখানেই চলে আসুক না কেন? 17 বছরের জীবনে আপনি যে প্রস্তাবগুলো দিচ্ছেন একটা পুরুষ মানুষের পক্ষে, আমি যদি পুরুষ মানুষ হতাম ওনার জায়গায়, ওনার উত্তর আমিই দিচ্ছি, আমি মানতাম না, কোনো পুরুষই মানবে না। আপনি যদি এটা যদি প্রথমবারে যদি সন্তানের ভবিষ্যতের 4.5 বছরের সময় যদি বলতেন, বা 5 বছর হয়ে গেলে বলতেন যে তুমি এখানে চলে আসো, আমি ওখানে ঘর করবো না, তোমাকে এখানে ঘর করবো, তুমি সব বিক্রি করে চলে আসো, এটা তোমাকে আমি লাস্ট অপশন দিলাম, তাহলে উনি তখন ভেবে দেখতেন সন্তানের জন্য, ঠিক আছে। কিন্তু এখন 17 বছরের এতটা মনের সেপারেশন, 17 বছরের সেপারেশন, যেখানে মনের এতটা দূরত্ব, সেখানে এসে আপনি মধ্য শেষ বয়সে ওনাকে এখন দেখবেন বলে ডাকেন, তাহলে এতদিন ওনাকে দেখলেন না কেন? পয়েন্ট 17 বছরের সেপারেশন, এখন উনি আমার সঙ্গে সংসার করতে পারবেন, সে মনের মানে বিয়েটা কমবে। হ্যাঁ, 17 বছরে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। একজন মহিলা, আপনি যদি আপনার স্বামীর সম্পত্তি আগলানোর জন্য যদি কেসের দ্বারস্থ হতে পারেন, যে আমার সম্পত্তি বিক্রি করে আমার স্বামীকে মেরে দেবে, আমি ডিভোর্স দিলে আমার স্বামীকে মেরে দেবে, এটার জন্য যদি আপনি স্বামী আগলাতে পারেন, তাহলে আমি কেন আপনাকে বলতে পারি না যে 17 বছর পর ওনারা চাওয়া পাওয়া নেই, যেটা আপনি অন্যায় আবদার করছেন যে এখানে এসে থাকার জন্য, এটা উনি করতে পারেন না। 17 বছর তো ওনারা আপনি খোঁজই নেননি। আচ্ছা, 17 বছর, কিন্তু 17 বছর পর কিন্তু ওনাকে আপনাদের দায়িত্ব নিতেই হচ্ছে। 17 বছর ও এখানে আসলে মনের মিল হবে না, আমি ওখানে গেলে মনের মিল আপনার উপর ডিপেন্ড করছে সবকিছু। আগেও আপনার উপর ডিপেন্ড করতো। একজন মহিলাদের পক্ষে আইন, বারবার বলছি, উনি আতঙ্কিত অবস্থায় সারা জীবন ওনাকে থাকতে হবে। আপনি আতঙ্কটা কাটানোর জন্য যেমন আজকে জোর গলায় বললেন না যে আপনি নিয়ে আসুন, ওর কোনো কিছু হবে না, আমি আছি, বলেছেন তো কথাটা। এই আমি আছি একটা স্ত্রী যখন বলে না, তখন স্বামী সাহস বাড়ে। এই আমি আছি কথাটা 17 বছর পর আজকে বললেন, এই আমি আছি কথাটা যদি আপনি 17 বছর কেন বেরিয়ে আসার 2 বছর পরও বলতেন, তাও আমার মনে হয় ওনাকে এরকম করে লোকে শোষণ করতো না। আচ্ছা, যখন মানে আমি থাকতাম আর কি, তখনও বলছিলাম, ঠিক আছে, যে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, হয়তো উনি পাননি, আপনি যখন ছিলেন ওনার ভয় কিসের ছিল? উনি তো বউ বাচ্চা নিয়ে ভালোই ছিলেন কর্ম করে। তাহলে আমি যখন চলে আসলাম, আমার শ্রাদ্ধ ছিল, আমি রাগারাগি ঝগড়া করে চলে আসলাম। হ্যাঁ, ও যখন জানে যে টুম্পা যখন আমাকে বলেছে যে আমি আছি, তোমার কোনো চিন্তা নাই, তাহলে তখন কেন আসলো না? আপনি রাগারাগি করে চলে এসেছেন, যদি ভালো ভেবে চলে
আসতেন, আমি ভালোভাবে আসতে চেয়েছিলাম। উনি আমাকে বলেছে তুমি যদি বাপের বাড়িতে যাও তাহলে ডিভোর্সের কাগজে সই করে দিয়ে যাও। এটা তো মান অভিমান থেকে হতেই পারে, ও বাবা, হবে না এরকম কথা বলছি না। নিশ্চয়ই। যেহেতু আমার এগুলো কোনো প্রমাণ নেই, তাই এই অবান্তর কথাটা আমি আপনাকেও তখনই একটা যদি আপনারও সংসার করে আপনার যদি মনে হতো আপনি স্বামীকে আর একটা মেয়ে পারে দিদি ভাই সব, একটা মেয়ে পারে আজকে আপনি যদি পেরেছেন তার আপনার এই বাড়িতে আনতে, আপনিই পেরেছেন 17 বছর, আমি পারিনি, কিন্তু আমি কিন্তু পারিনি। মূল কাণ্ডারি কিন্তু বাড়িতে বসতে দেওয়ার জন্য আপনি। তাহলে আজকে যখন আপনার কাছে আমি কনভিন্সও করিনি। আজকে যখন আমার মানে আমি আপনাকে বলতে আপনার একটা ফোনে যখন আমার বাড়ি পর্যন্ত আসতে পারলো, তো 6 মাস বা 3 মাস 2 মাস আগে যখন রাজুকে মানে না না উনি আজকেও আসতে চাননি, তো ওনাকে ফোর্স করে এনেছি। ঠিক আছে, ফোর্স করে এনেছেন, তখন ওনাকে ফোর্স করে কেউ ছিল না, সবাই বাধা দেওয়া ছিল। না মানে দূরেই ছিল আর কি। তো যে ফোনটা ও রাজুকে দিয়ে করাচ্ছে, যে ফোনটা ও একে তাকে দিয়ে করাচ্ছে, ও ডাইরেক্ট করলো না কেন? আপনাকে একটা কথা বলি, আপনি যখন অন্যান্য লোকের ফোন দিচ্ছেন আপনি বা ডাইরেক্ট ফোন করে বলছেন কেন? আপনি আমার নাম্বার তুমি দিচ্ছ কেন সব জায়গায়? না না, আমাকে আননোন নাম্বার এই জন্য ধরতে, কারণ আমার স্টুডেন্ট থাকে। কারণ আপনি ধরছেন যখন তারা পরিচয় দিচ্ছে মালদা বলে, তখন আপনি যখন জানতে পারছেন এবং আপনি তাদের প্রশ্নও করছেন, কিন্তু আপনি কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছেন, তাই না? তেমন তাকেও তো প্রশ্ন করবেন। ফেস টু ফেস কথা বলাটা কিন্তু আলাদা ব্যাপার, কারণ আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, আর ফোনে কথা বলে কিন্তু আরো যাচাইটা বেশি বাড়ে। আপনি যাচাই করেছেন, আপনি যখন যাচাই করে জানতে পারছেন যে আপনার স্বামীর কাছ থেকে নাম্বারটা পেয়েছে, স্বামী দিয়েছে, তাহলে তখন আপনি কেন স্বামীকে ফোন করে বললেন না তুমি নেক্সট টাইম আমাকে কাউকে দিয়ে ফোন করাবে না, যদি কথা বলতে হয় তুমি নিজে কথা বলবে, তুমি একে ওকে আমার নাম্বার দিচ্ছ, নাম্বার দেওয়াটা ক্রাইম। আচ্ছা, এইবার এই জিনিসটা আমি আমার উকিলকে বলেছিলাম, যেরকম কয়েকদিন এরকম দেখুন উকিল বাবু পেশা দেখবে দিদি, আমি বলি আপনার জীবন আপনাকে দেখতে হবে দিদি। আমি বলি এই জায়গাটা, যেহেতু আমি লিগাল স্টেপ নিয়ে নিয়েছি, আমি যেহেতু একজনের তত্ত্বাবধানে আছি, আমার সাথে কি হচ্ছে সেটা আমার তাকে জানানো আমার কর্তব্য। না সবকিছু নয়, কারণ উকিল বাবু যখন আপনি উঠানে বসে, দেখুন, আমি যেহেতু উকিল ধরেছি, উকিল আমাদের কাছে ভগবান, উকিলকে সব তাহলে জানে। আমি যখন এই কথাটা যখন বললাম আপনি তো অ্যাকসেপ্ট করেননি জিনিসটা। আচ্ছা, আপনি ওনার ক্ষেত্রে তো অ্যাকসেপ্ট করেননি, যদি ওনার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেন তাহলে আপনাকে এখন বলতাম হ্যাঁ ঠিক। যেহেতু আপনি অ্যাকসেপ্ট করার না করার মানসিকতা আছেন, তাই আমি বললাম সব কথা উকিলকে জানাবেন না। আচ্ছা, যখন আমি কেস ফাইল করি তখন উকিল বললো যে মানে যেগুলো হতে পারে, তো এরকম হলে আপনি প্রত্যেকটা মুহূর্তের মানে খবর আমাকে কিন্তু দিবেন, কিছু গোপন করবেন না। আমিও তো বলবো দিদি যে আমি চলে যাব, আপনাকে কিন্তু আমি এটাই বলবো দিদি, আপনাদের মিডলম্যান হিসেবে আমি ঢুকে গেছি, প্রত্যেকটা খবর আমাকে দেবেন। আপনারও আমাকে যাচাই করা দরকার যে আমি যে মিডলম্যানটাকে যে সমস্ত কিছু খবরটা দিচ্ছি, উনার কিছু ফায়দা আছে কিনা এর থেকে, উনি কিছু ক্ষতি করছে কিনা, ওনার কোনো কিছু বেনিফিট আছে কিনা। করছে না, আমাকে বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন জনে করছে। আমি তখন আমার কিন্তু বললাম যে হচ্ছে এরকম এরকম মানে বিভিন্ন নাম্বার থেকে আসে, আর ফোনটা রিসিভ না করা পর্যন্ত আমি বুঝতে পারবো না সেটা কে। তো তখন আমাকে যেটা বলছে যে এরপর থেকে যদি ফোন আসে, যখন শুনবেন যে মালদা, আপনি ফোনটা ইগনোর করবেন। ঠিক আছে, তো আমি বলেছি। তো তখন বললো যে মানে কথা না বলতে আর কি, যেহেতু একটা কথা বলবো, আপনি অনেক দূর পর্যন্ত পড়েছেন, আপনার হাজবেন্ডের কাছ থেকে জানতে পেরেছি। আমার কথাটা যদি ভুল হয় দিদি ভাই আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আপনার উকিল বাবুকে আপনি জানালেন যে আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমার স্বামী ফোন করাচ্ছে, তখন আপনার উকিল বাবু আপনাকে বুদ্ধি দিলেন, এটা মক্কেলকে বুদ্ধি দেওয়াটা উনি ঠিক করেছেন, ওনার দিক দিয়ে উনি ঠিক করেছেন, কিন্তু ওনার দিক দিয়ে কোনো ভুল নেই। আপনার কোথায় ভুল সেটা বলছি, মানে আমাদের কোথায় ভুল হয়। আপনাকে যখন উকিলবাবুকে জানালেন স্পষ্ট কথা, তখন উকিলবাবু বললেন ফোনগুলোকে ইগনোর করুন ফার্স্ট। এটা আপনার নিজেরও কমন সেন্স আছে, ইগনোর করতে হয়। দ্বিতীয় কথা, আপনাকে বললো কি কারো ফোন তুলবেন না, ঠিক আছে? তাই বলেছেন তো, আর কি বলেছেন? কারো ফোন তুলবেন না। এবার আমি ওটা বললাম যে আমি যদি কারো ফোন না তুলি তো বুঝতে পারবো যে আমার স্টুডেন্টের ফোন না আদার্স কারো ফোন, আমাকে রিসিভ করতেই হবে, তারপর তো জানতে পারবো। তখন উনি কি বললেন? না, বললো যে ঠিক আছে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনি কথা বলবেন না, আপনার প্রয়োজনীয় ফোন না, তাহলে আপনি সেটাকে ইগনোর করবেন, কথা বলবেন না। উকিলবাবুর আইনত ভাবে একদম ঠিক বুদ্ধি দিয়েছে, মক্কেলকে যেটা বুদ্ধি দেওয়ার দরকার সেটা দিয়েছে। কিন্তু আপনি যে ইগনোরটা করলেন, মানে আপনাকে জাস্ট বলার কারণটা কি, যেহেতু আমরা অন্য কাজ করি সমাজে, আমরা ডোর টু ডোর যাই, ইগনোরটা যে করলেন, এই ইগনোরটা না করে এই তাকে বলতেন যে আমার স্বামীকে ফোন করতে বলুন, আপনাদের সাথে কথা বলুন, আপনার কাট পারছেন।
এটা যখন আমি কেসটা ফাইল করি তখনই আমার উকিল বলছিল, মানে আমি বলছিলাম যে এরকম মানে যদি হয়তো মানে ফোন ফোন করে আর কি, তো তখন বলছে না তাহলে কিন্তু মানে কেসে কিছু একটা আমাকে বুঝিয়েছে যে তুমি লয়ার স্টুডেন্ট না, যোগাযোগ করবেন না, হ্যাঁ। স্বামীর সাথে যোগাযোগ করবেন না, আপনি কেস করেছেন আপনি ফেঁসে যাবেন। হ্যাঁ, তো আমার কথা হলো উকিল বাবুরা যদি যোগাযোগটা করে দিয়ে মীমাংসাটা করে ফেলেন। না আমি যে মানে যেহেতু আমাকে লয়ের মানে দিক দিয়ে বোঝানো না, আমি যেহেতু ল জানি না, কিন্তু হয়তো এরকম আছে কিছু। না এখন আপনি যে বসেছেন না মীমাংসাতে, আপনার উকিলবাবু জানতে পারলে ভীষণ অফেন্ডেড হবে। আপনাকে যে কথাটা প্রথম দিন বলেছিলেন যে স্বামী, আপনি যেমন বলেছিলেন যে আমি যে কেসটা করলাম স্বামী যদি ফোন করে তাহলে আমি কি করবো, উনি যেমন বলেছেন খবরদার ফোন তুলবেন না তাহলে আপনি ফেঁসে যাবেন, এই ব্যাপারে এই বৃত্তান্ত দিয়ে আইনের ব্যাপারটা বুঝিয়েছেন, আজকেও কিন্তু উনি আপনাকে সেটাই বোঝাবেন। আচ্ছা, এর আগে লাস্ট আমি কেন বলুন? কারণ দেখুন আজ যদি পড়াশোনা করে আমি যদি উকিলবাবু হই, আমি চাইবো একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার, প্রথম এটা আমার টার্গেট। বিশিষ্ট আইনজীবী হতে গেলে কি করতে হবে, আমার মক্কেলকে সঠিক পথ দেখাতে হবে। উকিল বাবুদের কাছে কিন্তু যে সাধু তাকেই বাঁচাবো আর যে চোর তাকে ছেড়ে দেবো তা নয়। উকিল বাবুদের কাছে পাপ করি কিন্তু একজন ক্রিমিনাল যদি তার কাছে আশ্রয় নেয় তাহলে তাকে কিন্তু বাঁচানোটাই তার কিন্তু পাপ, এই পুণ্যের কাজ। সেই ক্ষেত্রে কিন্তু উকিল বাবুর কিন্তু সেটা হলো কি তার প্রফেশন, তার লক্ষ্মী, একটা মক্কেল মানে তার লক্ষ্মী। যতদিন কেসটা থাকবে ততদিন আপনার বয়স বাড়ছে, উকিল বাবুর কিন্তু ঘরের লক্ষ্মীর ভান্ডারটা বাড়ছে। আমাদের কাছে যত মানুষ না যাবে তত মানুষের সুবিধা, আমরা কিন্তু বেনিফিট নেব। আজকে আমার জায়গায় অন্য কেউ হলে আজকে এনাকে প্রচুর শোষণ করে নিত, ইনি বলতে পারবেন না। ইনি যে ধরনের মানুষ, ওনাকে আমি কোনোদিন বলতে পারবেন না যে ভয় ভীতি দেখানো, এই করানো ও করানো। আমি যেটা বলি টোটকাটা ওপর স্পষ্ট করছি বলে দিই, অন ক্যামেরায় বলে দিই। কেন বলুন? 2 নম্বরই করার ইচ্ছা আমার থাকলে আমি এতক্ষণ আপনার কাছে বসে থাকতাম না। আমার একটা ভিউ নিয়ে আমি এসেছি, আমি ভিউটা বলতাম, আপনি ওলেন ওলেন না ওলেন চলে যেতাম। আমি কিন্তু সেটা আপনাকে পুঙ্খানুপুঙ্খানু বোঝাচ্ছি। আজকে আপনার লাইফে এরকম ঘটে, কালকে আপনার পাড়া প্রতিবেশী আর একজনের লাইফে বসতে পারে। আপনি একজন শিক্ষিকা, আপনি তো আপনার স্টুডেন্টটাকেও তো এই শিক্ষাটা দিতে পারবেন। তাই আপনাকে আমার বলা, যেহেতু আপনি মানুষ নিয়ে চলেন, আপনি নিজেই বলেন আমি এখানে একটা নিজের পরিচিতি তৈরি করেছি, তাহলে আপনি তো 10টা মানুষের উপকার লাগবে। ওই সাপে কামড়াবে জল দেবেন, আপনি বললেন, আমি শুনেছি, কিন্তু আমার চোখ কান চারিদিকে খোলা। তাহলে আপনি জলটা যে তাকে কামড়েছে, সাপে কামড়েছে, জল দেবেন না, তার মানে আপনি একটা মানুষের উপকার করছেন। আপনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা না থাকলে তো উপকার করতে পারবেন না। হয় চোখে দেখেছেন, নয় বইয়ে পড়েছেন, নয় কানে শুনেছেন, নয় গুরুজনদের কাছ থেকে জেনেছেন। তো আমিও যেটুকু আপনাকে বলছি, আমি গুরুজনও নয়, কিছু যেন ক্ষুদ্র সমাজ কর্মী, অন ক্যামেরাই বলছি, যে কথাগুলো বলে গেলাম আপনি একটু যাচাই করে নেবেন। এখনো উকিলবাবুকে যদি বলেন আমার স্বামী এসেছে আমি মীমাংসায় বসেছি, উকিলবাবু অফেন্ডেড হবেন এবং আপনাকে এতটাই ভয়ভীতি দড়িয়ে দেবেন আপনি মীমাংসার জায়গাতেই থাকবেন না। সে সংসার করা হোক বা সংসার না করা হোক। ওনার নিজের বন্ধু, আমি প্রথম দিনই বলেছি, বন্ধু কখনো উকিলবাবু রাখতে নেই, বন্ধুর কাছে হেল্প নিতে নেই। বন্ধু বন্ধুত্বের সম্পর্কে রাখতে হবে, যেখানে লেনদেন আসে সেখানে সম্পর্ক। আমি বন্ধুদেরকে এতবার বললাম যে ডাকো, বলছো নাই। আমি জিজ্ঞেস করুন, উনি সকাল থেকে গেছেন, জিজ্ঞেস করুন উনি আমাকে বলেছেন। আমার উকিল বললো যে আমি তো এখনই দেখলাম যে দিকে ঘোরাফেরা করছিল, আর আমরা খেতে গেছিলাম তখন। তো তখন হচ্ছে গুনগুদাকে এতবার বললাম, তখন কি করলো গুনগুদা আর আমার উকিল কি করলো, খুঁজে আসছি। এবার মোটামুটি আধা ঘন্টা যেতে কোথায় চত্বরের মধ্যে কোথাও, তার বাইরে তো থাকবে না। তারপর তখন খুঁজে আসে, তারপর তখন আমার উকিলকে ফোন করলাম যে স্যার আপনি কোথায় আছেন? বলছে তো খুঁজতে একটা লোক খুঁজলে মানে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলে খুঁজতে মানে হাঁটতে হাঁটতে খুঁজলে তার কথা ফোনে কিন্তু বোঝা যায়। আমি তো বুঝতে পারলাম যে মানে কোথাও একটা স্টে করে মানে গুনগুন একটা আওয়াজ হচ্ছে। তো ওরা হয়তো নিজেদের মধ্যে মানে আমার আলোচনা করছে, হ্যাঁ, যে এদের দুজনকে ফেস টু ফেস করে। আমি ওখানে বারবার বলছি আমি ওকে ছাড়া মিউচুয়ালে বসবো না। তো তখন যে হোক আর কি, তার বললাম কি বর ছাড়া, তখন বলি কি হ্যাঁ আমাকেও পাঠিয়েছে। আমি না, বর ছাড়া বিয়ে হয় না। আমি ওর মুখ থেকে, ও আমাকে কি দিবে না দিবে বা নাই দিবে আমি ওর মুখ থেকে শুনবো। আমি ওর কিছুতেই গুনগু জানালো, গুনগুদা আর ইনিও তাই বলছেন। ইনি আমার কাছে কেন গেছে শুনে নিন। আর গুনগুদা তখন শুরু করলো আমার সাথে ঝগড়া শুরু করে দিল। ওনার সাথে তো ঝগড়া শুরু করে দিয়েছে, উনি তো আতঙ্কিত।
আমি যে আপনাদের যে লাস্ট ডেটটা ছিল যে মিউচুয়ালটা, তখন বলে কি যে ও কীর্তনে গেছে। আমি ও যখন মিউচুয়ালে বসতে বলছে তাহলে নিশ্চয়ই ও আজকের দিনটা ফাঁকা রাখবে। আর আমার উকিল বললো যে এখনই বলে এখানে ঘুর ঘুর করছিল, খুব জোরে কোর্টে থেকে 2 হাত দূরে যাবে বা খেতে যাবে। উনি 5টা পর্যন্ত অপেক্ষা, এবং আমি ওনাকে ফোনে কথা বলেছি ওনার সাথে। উনি যখন এখানে আসেন, বন্ধুটা আমাদের আর যেটা হচ্ছে অপু যেটা আর কি পাঠিয়েছিল, আমি যেহেতু অপুদার সাথে ফেস টু ফেস হতে চেয়েছিলাম, তো অপুদা নিজে আসেন, ওর প্রতিনিধিকে পাঠিয়েছিল আর একটা উকিলকে। তো যে আমাকে অনেক কিছু বললো, আপনি হচ্ছে মিউচুয়ালে আসতে চান না, আপনি তর্ক করার জন্যই রেডি হয়ে এসছেন, আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেহেতু উনি অপুদা রুগী, ওনার কথা আমার রেসপন্স করার কোনো দরকার নেই। দেখুন আপনাকে লাস্ট আমি একটা কথা বলি, আমি আপনার এই কাজে আজও আসতাম না। আমি চেয়েছিলাম যে উকিল বাবুর মাধ্যমে সমস্যাটা মিটুক। আপনার যে ডেটটা বসাচ্ছিল মিউচুয়ালের, উনি যখন আমাকে গিয়ে জানিয়েছিলেন, কেন দেখুন আমি ওনাকে বলবো যে আমার কাছে কাজ দিন, আমার কাছে কাজ দিন। আমি ওনাকে সৎ পরামর্শ দিয়েছি যে দাদা আপনার উকিল বাবুর উপরে বিশ্বাসটা রাখুন। লাস্ট আপনি মিউচুয়াল বলেছি তো দাদা, আপনার মিউচুয়াল করাতে চাইছে তো, তাহলে আমি কেসটা এখন আপনার হাতে নেবো না, পেপারস পত্রও নেবো না, আপনি চলে যান। আপনার জন্য আমার অফিসের দরজা খোলা, আপনি যেদিন আসবেন আমি সেদিনই কাজ নেব। আপনি উকিল বাবুর মাধ্যমে মীমাংসা যখন বসতে চাইছে, তাহলে উকিল বাবুর মাধ্যমে মীমাংসাটা করে মিটিয়ে নিন, আমি ওনাকে বলেছি। তাহলে বুঝতে পারছেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজ করি। আমি কিন্তু উনি গেছেন, উনি কাঁদছেন, ওনার দুর্বলতা আমি কোনো সুযোগ নিইনি। আমি কিন্তু বারবার বলেছি যেদিনকে উকিলের কাছে যাবেন আপনি কিন্তু একটা কথাই বলবেন, আমি স্ত্রীর সাথে সাথে কথা বলতে চাই, কিন্তু সেটা আগে উকিল বাবুকে প্রকাশ করবেন না। এবং তাই নয় দিদি, আমি আরো একটা কাজ করেছি। যখন উনি বললেন যে আমার বউ স্ত্রী আসেনি, আমি গিয়েছিলাম, ঠিক আছে, আপনি গেছেন, আপনি অনেক বেলায় গেছেন না, আমরা ওখানে ফোনে 9টায় ঢুকে গেছি। ওই দেখুন ফোনে আপনার উকিল বলছে না, ওনার উকিলও কিন্তু বলেছে আপনি এসেছেন। আমি আপনার উকিল বলেছে যে উনি আসেন। আমি 9টায় ঢুকে মৌরির সঙ্গে কথা, আমি আমাকে পাই টু পাই জানাই, আমার সব আমি কল রেকর্ড আছে। বলে দিচ্ছি, 9টায় ঢুকেছি, মৌরির সঙ্গে দেখা করলাম, স্যারকে ফোন করলাম, স্যার আমরা হচ্ছে কোর্টে পৌঁছে গেছি। তো বলছে ঠিক আছে বসুন, আমি 11টার মধ্যে ঢুকছি। তবে জানতে হবে না কখন দেবে, আমাকে তো আর একটা লোক ছাড়া কিনতে হবে। কখনো স্নান করে দোকান বন্ধ করে দিতে পারবো না। আচ্ছা, তারপরে আমি তখন মহুরীকে বললাম যে আমরা সকালে যদি খেয়ে আসি না, আমি চাটা, স্যার যখন 11টায় বললো আমরা চা খেয়ে দিলাম। চাটা খেয়ে তখন আবার আমরা 9টা থেকে 10টা পর্যন্ত মহুরীর কাছে বসে আছি। তারপর যখন উকিলের যে চেম্বারটা সেরেস্তা যেখানটা, ওখানে এসে 9 এবার 1.5 ঘন্টা বসে থাকলাম। স্যারকে ফোন করলাম যে বলছি যে এত ব্যস্ত হচ্ছেন না, স্যার একটু, তো বলছে যে ঠিক আছে যান, খাওয়ার কথা বললাম আর কি। আর তখন ঠিক আছে আপনি 1/2 ঘন্টা ব্যাক করবেন। আধা ঘন্টা আমরা ব্যাক করতে পারি, 1 ঘন্টা লেগে গেছিল। তো যখন আসলাম তখন বললো যে এখানে তো আপনার হাজবেন্ড ঘোরাফেরা করছিল, তো চলে গেল। হ্যাঁ আসো, ভেতরে আসো। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি একজন সমাজসেবিকা। আমার বাড়ি কৃষ্ণনগর, নদীয়া জেলা, 10 বছর কাজ করছি ফিল্ডে মিলে। ওনাদের সমস্যাটা আমি জানিয়েছিলাম, তাই এসেছি। বলুন। তখন বললো যে এখানটা ঘোরাফেরা করতে কোথায় গেল। তো তখন আমি বললাম যে ঠিক আছে আমি ওখানে বসছি। তখন ওরা দুজনে চলে গেল, তখন গিয়ে বলে নেই, কীর্তনে চলে গেছে। কারণ সেটা আজকে তো কীর্তনের ডেট না, আর আজকে তো কোথাও দ্বাদশ শুনে মিথ্যা কথা বলছি। আমি তখন শুধু বন্ধুদেরকে বললাম কি যে আজকে কোথায় কীর্তন আছে, আজকে তো কোনো কীর্তনে, আর যদি কীর্তনে থাকবে তাহলে আজকে ডেট ফেললো কেন। আর একটু আগে যখন ও এখানে চত্বরে ঘোরাফেরা করছিল, এত শর্ট টাইমে তো কোন কীর্তনে গেল, তো সে জায়গার ঠিকানা দাও আমাকে। আসলে একটু কথা, উনি আপনার সাথে বসতে চাইছে, উনি চাইছেন যে সত্যি সত্যি উনি চাইছেন টাকা দাও 15 লাখ টাকা, তাই তো, আমার হাতে দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তো উনি বলছেন আমার অত টাকা কোথায়, প্রথমত। দ্বিতীয় কথা বলছে কি যে আমাকে যদি কিছু করতে হয় আমি বউর সাথে বসবো, মানে আমি স্ত্রী সন্তানের মুখোমুখি হব। আর উনি বসাবো বলে উনি বসাচ্ছেন না। আর আপনাকে বলছে কি আসেনি না, আমাকে বললো যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কীর্তনে চলে গেছে। উনি আমাকে কোর্ট থেকে ফোন করেছিলেন, ম্যাডাম এবার কি করবো। কি আপনি দেখুন, আর একবার ওখান দিয়ে চলে আসুন। চলে আসার পর উকিলবাবু মানে আবার পাঠিয়েছে ওনাকে। উকিলবাবুর মতামতটা কি, উকিলবাবু বলতে চাইছে
যে তোর যেটা এখন আপাতত যে রায়টা বেরিয়েছে ওটা এখন স্টপ রাখ। ঠিক আছে, উনি বলছেন আমি স্টপ রাখবো কেন? কারণ আমি আবার হচ্ছে ইন্টারিম করবো। ঠিক আছে, উনি বলছেন কিন্তু আমি স্টপ রাখবো কেন? আমি করলে কিন্তু ওর বডি ওয়ারেন্ট বেরিয়ে যাবে, তো আমি তো বোঝাতে চাচ্ছি না। আমি তো আটকাতেই চাইছি না, উনি প্রত্যেক মাসে উকিল বাবুকে দুনিয়ার দিয়ে জায়গার বলছে। মধ্যে কি আছে আমি তো জানি না। আমি আমার উকিলকে বলছি যে বন্ধুদাকে বলে ও যেন ক্লিয়ার করে, কারণ আমি যখন আবার পরের স্টেপটা নেবো ও তো বডি ওয়ারেন্ট বেরিয়ে যাবে। 6 মাস না দিলে তবে বডি ওয়ারেন্ট না দিন আর কি, সমস্যা বেশি পেন্ডিং আছে ওগুলো। উনি তো দিতে চাইছেন, উকিল না। দিতে চাইছেন না। কোর্ট কিন্তু সেটা বুঝবে না। সেটা আমি ওনাকে বুঝিয়েছি হ্যাঁ, যে দেখুন দাদা কোর্ট ওটা বুঝবে না, আর আপনি তাহলে একটা কাজ যেহেতু এখানে করবেন। গুনগুদা আর আমার উকিল দুজনের প্যাচাপ আছে। হ্যাঁ, তো আমি বললাম যে গুনগুদাকে আপনি ফোন করেন, ক্লিয়ার করতে বলেন। আমি যদি নেক্সট স্টেপটা নেই তাহলে কিন্তু বডি ওয়ারেন্ট পেরিয়ে যাবে। তো সে আমি চাচ্ছি না সব ঝামেলা, আপনি শুধু গুনগুদাকে বলেন ও যেন মানে ক্লিয়ার করে যায়। আমি গুনগুদার মাধ্যমে ওকে ক্লিয়ার করার কথা বলছি। কিন্তু উনি বলছেন, আমি নিজে কানে শুনেছি এবং আমার ডকুমেন্টস আছে, উনি বলছেন এইসবে তোকে এখন করতে হবে না, তুই দেখ দাঁড়া আমার কথা শোন। মানে ওনাকেই বরঞ্চ বকুনি দিচ্ছেন উনি। উনি এই দিনকেও গিয়েছিল যে ডিউ যে টাকাটা আছে তাহলে তোকে আমি দিয়ে যাই, টাকাটা তুই দিয়ে দিবি। তখন কি টাকা দিবে পয়লা বছরের বাজার করার? তাকে আপনাকে হ্যাঁ, সেটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমি কি বলবো বলুন। কেন দেবে না? পয়লা বৈশাখে বাজার করার জন্য টাকা দাবি করতে পারে, স্বামীটাও তো আপনার। দাবি কার কাছে করছে? 14 বছর পরে বছরে তখন আসবে, মেয়ের জন্য কি নিয়ে এসছে? অভিমান থেকে তো কথা আসতে উনি তো মেয়েকে দেখেনি নি কোনোদিন। আছে তো, হ্যাঁ, দায়িত্ব আছে, ও দেখুন সেই সাথে চলে যাননি উনি। না চেষ্টা খুলতে মেয়ে পরে আসছে। নিজেদের সমস্যাটা মিটিয়ে গেল। ঠিক আছে, প্রস্তাবটা শুনলাম। আমি একটু ভাবি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসো তুমি আসো, কি বলো? আমার কোনো বক্তব্য নেই। আগে নিজেরা নিজেদের তো মেটা। আমার তো হয়ে গেল, বললাম তো। না, কি বল? তুমি কেস করছো বা কিছু করছো এই সমস্যাতে আমি কিছু জানি। বা বাবা কিছু করছে বা বাবা দিচ্ছে সেই সম্পর্কে বাবা কিছু জানাচ্ছে জানি না। দুজনের কাছে কি আমি অ্যাসেট? আমি এই বিষয়ে কোনো এখন কথা বলবো না। তো হয়ে গেল, মেয়ে কিছু বললো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি করবেন? কি করবেন? জানেন? দাঁড়ান, যাবে যে তাড়াহুড়ো করছে। ব্যথা করছে? জল খাবেন? এটা ধরো, এটা কাঁধে ঝুলা। ওষুধ আছে। গাড়ি ছেড়ে দেবে, আপনার ছবি তুলে ছেড়ে দেবে। জানতে যাচ্ছে। চিন্তা নেই। আপনার সাথে কথা বলতাম। আলাদাভাবে বলি কথা? ও, আচ্ছা। উনি বসুক একটু। বস না, বস। এইভাবে ধরতে হয়।
হ্যাঁ দাদা, আমি এসব ফোন কিছু হবে না। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা।
দাদা মেয়ে একটু আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? সামনাসামনি যাও, সামনাসামনি যাও, সামনাসামনি যাও। আমরা বাইরে যাচ্ছি।